হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম রায় ইংলিশের ডেসক্রিপটিভ ক্লাসে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে প্রেসি রাইটিং। তো প্রেসি রাইটিংয়ের ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে হাউ টু রাইট এ প্রেসি কীভাবে লিখব। প্রেসি রাইটিং করার সময় তোমাদের আগেই বলেছি যে ফার্স্ট ক্লাসটা তোমরা একবার দেখে নিও, আর যারা প্র্যাকটিস করছো অবশ্যই মন দিয়ে প্রথমে প্রেসির যে প্যাসেজটা থাকে প্যাসেজটা ভালো করে পড়তে হবে, পড়ে তার ইনার মিনিংটা বুঝতে হবে। ইনার মিনিং বুঝে নিজের ভাষায় 1/3 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং লেখার পরে একটা হেডিং দিতে হবে বা টাইটেল দিতে হবে, যেটা ওই প্রেসিটার অনুযায়ী অবশ্যই তার হেডিংটা হবে। ঠিক আছে? তো প্রেসিটা আমরা পড়বো, তার মিনিংটা বুঝবো। পড়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন বিষয়টাতে কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে। যখনই আমরা প্রেসির প্যাসেজটা পড়ব, পড়ার সময় সেটা খেয়াল করতে হবে কোন বিষয়টাকে ফোকাস করা হচ্ছে, মানে মূল বিষয়টা কী বোঝাতে চাইছে। তাই শুধুমাত্র মিনিং নয়, মিনিংটার পেছনেই তার অর্থ কী রয়েছে, প্যাসেজটি কী বোঝাতে চাইছে সেটাও কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। এই কারণে প্যাসেজটি একবার না পড়ে অন্তত 3 থেকে 4 বার পড়ার অভ্যাস করবে। প্রথম 3 থেকে 4 বারই পড়বে। বা আরেকটা কাজ তোমরা করতে পারো, যেহেতু তোমাদের বাংলাতে ইংরেজি থেকে বাংলায় করতে হয় ট্রান্সলেশনে, তাই এক্ষেত্রেও তোমরা প্যাসেজটাকে বাড়িতে যখন অভ্যাস করছো, এটা এক্সাম হলে নয়, বাড়িতে যখন অভ্যাস করছো প্যাসেজটার বাংলা মানে তোমরা খাতাতে লিখে নিও। খাতায় লিখলে সুবিধা হবে যে তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছো কি না সেটা ক্লিয়ার হবে। কোন বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। তোমার একদিকে যেমন ট্রান্সলেশন হচ্ছে, মানে ইউটিউবিটা যেমন হচ্ছে, ইংরেজি থেকে বাংলার ট্রান্সলেশনটাও যেমনি করে হচ্ছে, ঠিক তার মিনিংটাই কিন্তু খুব সহজে বোঝা যায় যদি তোমরা সেন্টেন্সগুলোকে বাংলায় লিখে ফেলো। এবারে পুরোটা যখনই বাংলাটা হয়ে গেছে, বিষয়টা বোঝার চেষ্টা করো কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে, কোন বিষয় কোন পার্টগুলোকে ইম্পর্ট্যান্ট। কয়েকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে এই প্রেসিটাতে, মানে যে প্যাসেজটাতে কোনো এক্সাম্পল ইউজ করা হয়েছে কি না। যদি থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। যদি কোনো ডাইরেক্ট স্পিচ থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। আর যদি কোনো ইডিয়ামস থাকে সেগুলো দেওয়া যাবে না। সরাসরিভাবে এখান থেকে যখন আমরা লিখব এই প্যাসেজটার কোনো সেন্টেন্স হুবহু আমরা কপি পেস্ট করব না, মানে যা রয়েছে সেখান থেকে একটা তুমি সেন্টেন্স লিখে দিলে, এরকমটা করবে না, করা যাবে না। তুমি যেটা বুঝেছো সেটাকে তোমার নিজের ভাষাতে লিখতে হবে, সেটাই হচ্ছে প্রেসি রাইটিং। আর ওয়ার্ড লিমিটেশনটা মনে রাখতে হবে। ওয়ার্ড আমরা আগেও বলেছিলাম যে প্রথমে দেখে নেব এই প্যাসেজটিতে কতগুলো ওয়ার্ড রয়েছে, সেটা কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করবে না, একটা বা দুটো সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করে নেব, এবং তারপরে কতগুলো লাইন আছে সেই লাইন সংখ্যা দিয়ে গুণ করে তারপরে 3 দিয়ে ভাগ করলে 1/3 ওয়ার্ড পেয়ে যাবে। এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? ওরা সঙ্গে সঙ্গেই করে নেবে। কতগুলো ওয়ার্ড রয়েছে কাউন্ট করবে, একটা বা দুটো সেন্টেন্সে দেখে নেবে, একটু অ্যাভারেজ করবে, তাহলে বুঝতে পারবে যে কতগুলো টোটাল ওয়ার্ড হচ্ছে। তাহলে সেই ওয়ার্ডগুলোকে দিয়ে লাইন গুণ করে 3 দিয়ে ভাগ করলে 1/3 ওয়ার্ড পেয়ে যাবে। সেই 1/3 ওয়ার্ডের মধ্যেই তোমাকে পুরো বিষয়টাকে লিখতে হবে। প্যাসেজটা পড়া যখন তোমার কমপ্লিট হলো, বা তুমি যখন কপিতে লিখলে, যে তার মিনিংটা যখন লিখেছো, লেখার পরে প্রথম যে কাজটা করবে সেটা লেআউট বানাবে। চেষ্টা করে দেখো যে সেখান থেকে কয়েকটা মেইন পয়েন্ট খুঁজে খুঁজে পয়েন্ট আউট করবে। এটা না করলে কিন্তু লেখার সময় একটু সমস্যা দেখা দিতে পারে, যে একটা লাইন লেখার পরে এর পরের লাইনটা কী হবে, তারপরে কী দেবো, তারপরে কী দেবো, এটা অনেক সময় সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে অনেকটা সময়ও চলে যায়। তাই চেষ্টা করবে যখনই প্যাসেজটা তুমি মিনিং বুঝতে পেরেছো বা লেখা হয়েছে, তার কয়েকটা পয়েন্ট নোট ডাউন করবে, বা সেটাকে লেআউট বানানো বলে। সেই লেআউটটা তোমরা বানিয়ে নিতে পারো। সেখানে কিন্তু লেআউট বানানোর সময় সেন্টেন্স তৈরি করবে না, শুধুমাত্র কয়েকটা পয়েন্ট ওখানে লিখবে, নোট ডাউন করবে যে এই বিষয়ের উপরে এটাকে ফোকাস করা হচ্ছে, প্রেসিটা লেখা রয়েছে, প্যাসেজটা রয়েছে। যে কটা পয়েন্ট পাওয়া গেল সেই পয়েন্টগুলোকে তারপরে নিজের ভাষায় লিখবে, তবেই তোমার লেখাটা সঠিকভাবে হবে। তাই অবশ্যই এটা চেষ্টা করে দেখো যে প্রথমে প্যাসেজটা পড়বে, মানে বোঝার চেষ্টা করবে, সেখান থেকে কয়েকটা ওয়ার্ড অথবা কয়েকটা পয়েন্ট নোট করবে, যার ভিত্তিতেই পুরো প্যাসেজটা তুমি লিখবে, মানে তোমার প্রেসিটা তোমার লেখা হবে। আর হেডিং একটা দিতে হয়, টাইটেল একটা দিতে হয়, সেটা কিন্তু প্রথমেই হেডিং নিয়ে চিন্তাভাবনা করবে না। অনেক সময় অনেকে হেডিংটা বা টাইটেলটা নিয়ে চিন্তা করতে করতে এতটা সময় নষ্ট করে ফেলে, যার ফলে লেখার সময় দেখা যাচ্ছে সে লিখতে হয়তো সময় পাচ্ছে না। তাই যখন তুমি পুরো প্রেসিটা লেখা হয়ে যাবে, লেখার শেষে বা লিখতে লিখতেই দেখবে তুমি টাইটেলটা
মনে করতে পারবে, ভাবতে পারবে যে এই ধরনের টাইটেলটা দিলে বেটার হবে। তাই টাইটেলটা শেষে ভাববে এবং পরে লিখবে, ঠিক আছে? আর ওই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। টেন্সটা একটু খেয়াল করবে। জেনারেলি এখানে যদি পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স থাকলে তো প্রেজেন্ট টেন্সেই লিখবে। পাস্ট টেন্স থাকলেও প্রেসিতে কিন্তু তুমি প্রেজেন্ট টেন্সেই লিখতে পারো। যদি পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে লেখা যেতে পারে আইডিয়া ভিত্তিক, যে বিষয়টা কীভাবে বলা হয়েছে বা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। এক্সাগারেশন করা যাবে না, এক্সাম্পল দেবে না, মানে অতিরঞ্জিত করে বাড়িয়ে বলা যাবে না, কোনো এক্সাম্পল দেবে না, খুব বেশি এক্সপ্লেন করবে না, মূল বিষয়টাকে ছোট ছোট ভাষাতে ছোট ছোট সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তার মানে ছোটো সেন্টেন্স মানে এই নয় যে সিম্পল সেন্টেন্সই হতে হবে, এরকমটা নয়। মূল আইডিয়াগুলোকে তুমি প্রেজেন্ট করবে, সেটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড, যে কোনো সেন্টেন্সে লেখা যেতে পারে। জেনারেলি প্রেজেন্ট টেন্সেও লেখা যায়, লিখতে পারো। বেশ, দেখো এখানে একটা প্রেসি আমরা রেখেছি, এটা একটা প্যাসেজ, একটু বড়, দুটো পেজে রয়েছে। পুরোটা একটু দেখব, তারপরে মানে বোঝার চেষ্টা করব এবং সেখান থেকে কিভাবে লেআউট বানাবো, লেআউট থেকে কি করে সেন্টেন্স তৈরি করব, প্রেসিটা কীভাবে লিখব, আজকের ডিসকাশনে রয়েছে সেগুলোই। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রেসি দেখো ফার্স্ট লাইনে দেওয়া রয়েছে, it is possible to score goals and lose the game. It is possible to score goals and lose the game. প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইট ইজ সবকটাতেই প্রায় প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই আমি আনসারটাও প্রেজেন্ট টেন্সেই লিখব। ইট ইজ পসিবল টু স্কোর গোলস অ্যান্ড লুজ দ্য গেম। অনেক সময় গোল করা সত্ত্বেও আমরা খেলায় হারতে পারি। গোল করা মানে কি জেতা? অবশ্যই জেতা হতে পারে। তোমার পক্ষের গোল হয়তো তুমি 3খানা গোল দিয়েছো, কিন্তু তোমার বিপরীত পক্ষের যারা রয়েছে সে হয়তো 4খানা গোল দিয়েছে। তার মানে আমি গোল দিয়েছি কিন্তু তাতেও হেরেছি। তাই গোল দেওয়ার পরেও এটা সম্ভব যে গোল করেও একটি খেলায় হারা সম্ভব। প্রথম লাইন, গোল করেও একটি খেলায় হারা সম্ভব। তার মানে কি আমার গোল সংখ্যা কম হয়েছে, বেশি হলে আমি জিততে পারতাম। যে বিপরীত পক্ষ রয়েছে সে বেশি গোল দিয়েছে, যার ফলে সে হয়তো জিতেছে। তাহলে গোল করেও, গোল দেওয়া সত্ত্বেও আমরা খেলায় হারতে পারি, এটা সম্ভব। এটা সম্ভব যে গোল করা সত্ত্বেও একটি খেলায় আমরা হারতে পারি। সেকেন্ড লাইন, তার মানে এটা একটা এক্সাম্পল, এর মধ্যে কিছু আইডিয়া হয়তো লুকিয়ে রয়েছে, আমরা আরেকটু পড়বো, সেখান থেকে তারপরে আইডিয়া এক্সট্র্যাক্ট করব। ইট ইজ পসিবল টু উইন ব্যাটলস অ্যান্ড লুজ দ্য ক্যাম্পেন। দেখো আমরা হয়তো যুদ্ধে জয়লাভ করতে পারি। ইট ইজ পসিবল টু উইন ব্যাটলস, যুদ্ধ জয়লাভ করতে পারি। যুদ্ধে জয়লাভ হলেই যে খুব বেশি প্রচার হবে সেরকমটা না, বা প্রচার করতে পারি তাও না। কীরকমভাবে? ইট ইজ পসিবল টু উইন অ্যান্ড লুজ দ্য ক্যাম্পেইন। আমরা যুদ্ধ জয়লাভ করেও প্রচার নাও করতে পারি, মানে প্রচার করার মতো হয়তো জায়গা থাকে না। ক্যাম্পেইন মানে হচ্ছে কোনো সেটাকে আরও বেশি ফোকাস করে দেখানো, ফোকাস করাটাও হয়তো অনেক সময় সম্ভব হয় না। তার কারণ এরকমটা হতে পারে যে আলটিমেট তুমি হয়তো জয়লাভ করেছো, কিন্তু আমার যতজন সৈন্য ছিল তার বেশিরভাগই হয়তো মারা গেছে বা খুব লস হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে, নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো তুমি যুদ্ধে জয়লাভ করেছো কোনো রকমে, কিন্তু তাতেও তুমি প্রচারের আলোতে আসতে পারবে না, বা আসার ক্ষেত্রে তোমার নিজেরও কুণ্ঠাবোধ হতে পারে যে আমরা খুব খারাপভাবে জিতেছি, সুতরাং এটা নিয়ে খুব বেশি প্রচার করার বোধহয় প্রয়োজন হবে না। তাই যুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও প্রচারের আলোকে নাও আসা সম্ভব। পরেরটা, ইট ইজ পসিবল টু মেক মানি অ্যান্ড মিস আ ফরচুন। শুধুমাত্র টাকা উপার্জন করলেই কি আমরা সৌভাগ্যশালী হতে পারি? টাকা উপার্জন করা মানে কি সৌভাগ্যবান বলা যায়? সেটা নাও হতে পারে। অনেকেরই কিন্তু টাকা রয়েছে, টাকা পয়সা থাকতে পারে, উপার্জন করতে পারে, কিন্তু টাকা অনেক উপার্জন রয়েছে মানে জীবনে প্রচুর খুশি রয়েছে, আমি খুব সৌভাগ্যবান, এটা নাও হতে পারে। দেখা গেছে সেই টাকা উপার্জন করার ক্ষেত্রে তার যে সময়টাতে ওই কাজের ক্ষেত্রে দিতে হয়েছে বা দেওয়া হয়েছে, তাতে তার আর অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো হয়তো তার কাছে আর নেই, তারা সবাই হয়তো ওখান থেকে সরে গেছে, তার কাছ থেকেই সরে গেছে। তাই শুধুমাত্র টাকা উপার্জন করা সত্ত্বেও আমরা সৌভাগ্যশালী নাও হতে পারি, এটাও সম্ভব। কি সম্ভব? ইট ইজ পসিবল, এটা সম্ভব, টু মেক মানি, টাকা উপার্জন করা, অ্যান্ড মিস আ ফরচুন, অর্থাৎ আমরা সৌভাগ্য পেতে পারি, সৌভাগ্যবান হতে পারি, এটা নাও হতে পারে। বেশ, তার মানে এই তিনটে এক্সাম্পলের মধ্যে কিন্তু একই ধরনের প্রায় একটা আইডিয়া রয়েছে, আসছে।
এগুলো সবটাই এক একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পল যদি অনেক বেশি দেওয়া থাকে, অনেক সময় এক্সাম্পলের মধ্যেও কিন্তু কোনো আইডিয়া লুকিয়ে থাকে। তো সেই আইডিয়াটা আমরা বের করব আরেকটু পরে। চলো পরের সেন্টেন্সে রয়েছে দ্য শর্ট সাইটেড ম্যান সাফার্স নো ম্যাটার। এখানে একটা টার্ম পেলাম, শর্ট সাইটেড ম্যান, মানে অদূরদর্শী মানুষ, যাদের জীবন সম্পর্কে, সময় সম্পর্কে, ভবিষ্যতের সময় সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই বা ধারণা তৈরি করতে পারে না, তারাই হচ্ছে অদূরদর্শী মানুষ। অর্থাৎ আজকে যে কাজটা আমি করছি, পরবর্তী সময়ে সেটা কি হতে পারে, তার ফলাফল কি হতে পারে, সে যেটা আগে থেকে চিন্তা ভাবনা করতে পারে না, তাদের কি বলা হচ্ছে, অদূরদর্শী মানুষ। কি করে সে? দ্য শর্ট সাইটেড ম্যান সাফার্স, তারা তো অবশ্যই ভোগে, নো ম্যাটার, যাই হোক না কেন, হোয়ার হি ইজ ফাউন্ড, অর্থাৎ সে যেখানেই তাকে দেখা যায় না কেন, সে যেখানেই থাকুক না কেন, একজন অদূরদর্শী মানুষ সে সব ক্ষেত্রেই ভুগতে পারে। মানে সে যে কাজটাই করুক না কেন, তার যদি দূরদর্শিতা না থাকে, সে যদি ভবিষ্যৎটাকে যদি প্রথম থেকে রিয়ালাইজ করতে না পারে, বুঝতে না পারে, দেখতে না পায়, তাহলে পরবর্তী সময়ে সে সমস্যায় পড়তে পারে, ভুগতে পারে। তাই বলা হয়েছে শর্ট সাইটেড ম্যান সাফার্স নো ম্যাটার হোয়ার হি ইজ ফাউন্ড, তাকে যেখানেই দেখা যাক না কেন একজন অদূরদর্শী মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারে। দেখো আরও দেওয়া রয়েছে হি মে সিজ সামথিং উইথ এক্সেসিভ ক্ল্যারিটি। হি মানে এখানে ওই যে শর্ট সাইটেড ম্যানের কথাই বলা হচ্ছে, অদূরদর্শী মানুষের কথাই বলা হচ্ছে, কারণ কি কমা দিয়ে বলা আছে। হি মে সি সামথিং উইথ এক্সেসিভ ক্ল্যারিটি, অর্থাৎ যে অদূরদর্শী মানুষ হয়, তার সামনে যেটা রয়েছে সে সেটাকেই খুব পরিষ্কারভাবে দেখতে পারে। মানে তার মনে হতে পারে যে সেটাই বোধহয় সব কিছু, আমি সামনে যা ভাবছি, সামনে যেটা দেখতে পাচ্ছি, সেটাতেই সব কিছু, সেটাতেই আমার সফলতা আসা সম্ভব। অর্থাৎ তার পরবর্তী সময়ে কি হতে পারে, ভবিষ্যতে কি হতে পারে, সেটা নিয়ে সে চিন্তা ভাবনা করতে পারে না। সেই জন্যই সে অদূরদর্শী মানুষ, তার দূরদৃষ্টিতা নেই। দূরদৃষ্টি না থাকলে কি সমস্যা হতে পারে, তার ফল নিশ্চয় আমরা এখানে দেখব। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একজন অদূরদর্শী মানুষ যে কিনা তাকে যেখানেই দেখা যাক না কেন সে সমস্যার মধ্যে পড়তে পারে, এবং সে সামনে যেটা দেখতে পায়, এক্সেসিভ ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পায়, সামনের ঘটনাগুলোকে সে পরিষ্কারভাবে বুঝতে পারে, দেখতে পারে। সেটা ভুল না ঠিক সেটা পরবর্তী সময় বোঝা যাবে, তার মতে সেটা ঠিক। বাট হি ফেইলস টু ফেস দ্য ট্রু পার্সপেক্টিভ হুইচ উইল এনেবল হিম টু অ্যারাইভ অ্যাট ওয়াইজ কনক্লুশনস। দেখো এখানেই বলে দেওয়া আছে, কী বলা আছে, হি ফেইলস টু ফেস দ্য ট্রু পার্সপেক্টিভ, সে সামনে যা রয়েছে তার প্রকৃত দৃষ্টিভঙ্গি কিন্তু সে অবজার্ভ করতে পারে না, লক্ষ্য করতে পারে না, বুঝতে পারে না। অর্থাৎ সাময়িকভাবে যেটা দেখছে তার কাছে সেটাই মনে হচ্ছে, ওটাই হচ্ছে তার কাছে সফলতার বিষয়। কিন্তু তার পরবর্তী পর্যায়ে কি হতে পারে সে যেহেতু বুঝতে পারে না, তাই সঠিক সিদ্ধান্ত নিতে তার সমস্যা হয়। কি হচ্ছে সেই কারণে, হুইচ উইল এনাবেল হিম টু অ্যারাইভ ওয়াইজ কনক্লুশন, বুদ্ধিদীপ্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সে সমস্যার সম্মুখীন হতে পারে। এটা খুবই স্বাভাবিক। আজকে আমার কাছে একটা কোনো কিছু রয়েছে, আমার মনে হচ্ছে যে এই বিষয়টাকে আমি যদি বেশি করে গুরুত্ব দিই তাহলে হয়তো এর প্রসার হতে পারে, এখান থেকে আমি অনেক বেশি লাভবান হতে পারি। কিন্তু তার দূরদৃষ্টি যদি না থাকে, অর্থাৎ ওই বিষয়টা ভবিষ্যতে কতটা আদৌ অ্যাপ্লিকেবল হবে, কতটাও তার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা যদি প্রথম থেকে আমরা না ভেবে এগিয়ে যাই, তাহলে কিন্তু তার যে এই সিদ্ধান্ত নেওয়াটা হলো সেটা অবশ্যই ভুল হচ্ছে। তাই অদূরদর্শী মানুষ যখন সামনে থেকে কোনো কিছু দেখতে পায়, সেটাকে যতটাই সে পরিষ্কারভাবে দেখুক না কেন, ওয়াইজ কনক্লুশন মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত কোনো একটা সিদ্ধান্ত আসতে তার সমস্যা হতে পারে। এখানে বলা হচ্ছে হুইচ উইল এনাবেল হিম টু অ্যারাইভ, সেখানে নেগেটিভ দেওয়া রয়েছে। কোথায় রয়েছে? এই যে ফেলস টু ফেস, অর্থাৎ সে সামনে যে বিষয়টা বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, সেটা পরবর্তী সময় বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার একটা সমস্যা দেখা দিতে পারে। সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না যদি না তার দূরদৃষ্টিতা থাকে। হি গেইনস ওয়ান থিং, সে হয়তো কোনো কিছু লাভ করে, বাট হি লুজেস সামথিং বেটার। এই দেখো সিদ্ধান্তটা এখানে, সে সাময়িকভাবে কোনো কিছু লাভ করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে সে, এবং এটা লাভ করতে গিয়ে সে ভালো কিছু হারায়। দেখো হি গেইন সামথিং, সে কোনো কিছু পেতে পারে, লাভ করতে পারে, বাট হি লুজেস, সে হারায় সামথিং বেটার, তার মানে ওইটা লাভ করতে গিয়ে সে ভালো কিছু হারাচ্ছে।
অর্থাৎ সে যদি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতো তাহলে কিন্তু সে ভবিষ্যৎটাকে বুঝতে পারতো যে এটার থেকে ওটা বেটার হবে, তাহলে আমার এই ইমপ্রুভমেন্টটা দরকার, এই পরিবর্তন করাটা দরকার, সেটা প্রয়োজনীয়তা থাকতো। যদি তা না হয় তাহলে সাময়িক লাভের আশায় যে কাজটা করলো ভবিষ্যতে সে ভালো কিছু হারাতে পারে। দিস ইজ আ ভেরি কমন এরার। দেখো এইটা একটা আইডিয়া পাওয়া গেছে এখানে, এতক্ষণ পরে এখানে আমরা একটা আইডিয়া পেলাম। দিস ইজ আ কমন এরার, তার মানে এই ভুলটা কিন্তু আমাদের অনেকেরই হয়, খুবই সাধারণ একটি ঘটনা। অর্থাৎ এই ভুলগুলো আমরাও করে থাকি। কি ভুলটা? না, আমাদের যদি দূরদৃষ্টিতা না থাকে, আমরা যদি কোনো বিষয় সম্বন্ধে দূরদৃষ্টি সম্পন্ন না হই, যদি স্বাভাবিকভাবে কোনো বিষয়টাকে দেখে তখনই একটা সিদ্ধান্ত নিই, কোনো একটা কাজ করি, সেটা পরবর্তী সময়ে হয়তো আমাদের বিপদের সম্মুখীন হতে পারি, অথবা সেই কারণে আমাকে হয়তো অনেক বেশি ভুগতে হতে পারে। তাই এই ভুলটা কিন্তু আমাদের সবারই একটা সাধারণ বিষয়। দ্য স্টুডেন্ট মেক্স ইট হোয়েন হি ফরগেটস দ্য লাইফ গোল ইন থিঙ্কিং অফ দ্য মেডেল অর দ্য স্কলারশিপ। আবার একটা এক্সাম্পল এলো, অর্থাৎ এখানে বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে, একটা আইডিয়া পাওয়া গেল, সেই আইডিয়াটাকে এমফাসাইজ করার জন্য আরও বেশ কিছু এক্সাম্পল এখানে রয়েছে। দ্য স্টুডেন্ট মেক্স ইট মানে স্টুডেন্টের এই ভুলটি হয়, এখানে আগে বলে দেওয়া আছে এটা একটি কমন এরার, সাধারণ ভুল। তাহলে একজন স্টুডেন্টও এই ভুলটি করে, তার মানে সেও এই ভুলটা তারও হয়। স্টুডেন্ট মেক্স ইট মানে ওই ভুলটা করে। হোয়েন হি ফরগেটস দ্য লাইফ গোল, যখন সে তার জীবন লক্ষ্যকে ভুলে যায়। অ্যান্ড থিঙ্কিং অফ দ্য মেডেল অর দ্য স্কলারশিপ, সে স্কলারশিপের লাভে স্কলারশিপ পাওয়ার আশায়, মেডেল পাওয়ার আশায় তার জীবন লক্ষ্যকে অনেক সময় ভুলে যেতে পারে। অর্থাৎ এটা আমরা অনেকেই দেখি যে খুব কম সময়ে কিভাবে সহজে আমি আমার মেডেলটি পেতে পারি, তার জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা করি বা সেই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হই। তো এই কাজটা করতে গিয়ে তার আলটিমেট যে কাজটা দরকার, যে লাইফ গোল, অর্থাৎ তার ফিউচারটাকে কীভাবে তৈরি করতে হবে, এইটা মেডেলটা পাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য সে তার লাইফ গোলটাকে আবার ভুলে যাচ্ছে না তো? যদি চিন্তাভাবনা না করে থাকে তাহলে তার ক্ষেত্রেও এই ভুলটি হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র মেডেলের আশায়, শুধুমাত্র স্কলারশিপের আশায় যদি কেউ কোনো কাজ করে থাকে, একজন স্টুডেন্ট যখন কাজ করে, সে কিন্তু তার লাইফ গোল সম্বন্ধে যে আইডিয়া থাকা উচিত সেটা সম্বন্ধে অনেকটাই হয়তো সে ভুল ধারণা নিতে পারে। তাই শুধুমাত্র স্কলারশিপ বা মেডেলের আশায় না থেকে লাইফ গোল সম্বন্ধে তার চিন্তাভাবনা থাকাটা উচিত ছিল বা ভাবা উচিত। আরও একটা এক্সাম্পল রয়েছে, দ্য সেইন্ট ফরগেটস ইট হোয়েন হি থিঙ্কস অফ টুডে অ্যান্ড ফরগেটস দ্য গ্রেটার টুমরো। তাহলে শুধুমাত্র ব্যবসায়ী নয়, স্টুডেন্টের কথা বলা হয়েছে। সেইন্ট মানে হচ্ছে যারা বলা যেতে পারে যে ঋষি মানুষ অথবা বুদ্ধিদীপ্ত মানুষ, তাদেরও ক্ষেত্রে ভুল হতে পারে। কি ভুল হতে পারে? ফরগেটস ইট, ভুলে যায়। যদি এটা ভুলে যায় মানে তার যদি শর্ট সাইটেডনেস তার মধ্যে থাকে, তার যদি দূরদৃষ্টিতা না থাকে, হোয়েন হি থিঙ্কস অফ টুডে, সে যদি আজকের কথা ভাবে, অ্যান্ড ফরগেটস দ্য গ্রেটার টুমরো, ভবিষ্যতের বড় চিন্তাভাবনা তার যদি না থাকে, সে যদি শুধুমাত্র সাময়িকভাবে আগামীকাল কী হবে এটাকে যদি ভাবে, তাহলে ভবিষ্যতে বড় যে সময় আসছে, সে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেখান থেকে সে বঞ্চিত হবে। অর্থাৎ এই প্যাসেজটা আমরা যতটা পড়লাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি শর্ট সাইটেড ম্যান হই, আমরা যদি অদূরদর্শিতা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বড় কিছু হারাতে পারি। এটা একটা কনক্লুশনটা কিন্তু এটাই বোঝাচ্ছে, বড় কিছু হারাতে পারি। আমাদের ভবিষ্যৎটা কি হতে পারে সেটা নির্ভর করে আমাদের এখনকার ডিসিশান। অবশ্যই সেটা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা করে আমাদের এগোতে হবে। তাহলে বেশ কয়েকটা এখানে এক্সাম্পল রয়েছে, এখানে আমরা আরও একবার আসবো, তার আগে পরের পার্টটা একটু দেখে নিই কী রয়েছে। চলো। দ্য বিজনেসম্যান মিসেস হিজ ওয়ে হোয়েন হি চুজেস a present gain and forfeits 10 times as much in the future। একই কথা এখানেও বলা আছে, মানে এখানে আরও একটা এক্সাম্পল পেলাম। দেখো, একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী মানুষ, সে হারাতে পারে, মিসেস হিজ ওয়ে, তার পথটা সে হারাতে পারে, হোয়েন হি চুজেস, যখন সে পছন্দ করে, প্রেজেন্ট গেন, বর্তমান লাভটাকেই যখন সে গ্রহণ করে, যে যেটুকুনি আসছে সেটাই আমার সব কিছুই,
প্রেজেন্ট গেইন, বর্তমান লাভের আশায় সে যদি দূরদৃষ্টি সম্পন্ন না হয়ে থাকে তাহলে তারও ক্ষেত্রে এই ভুলটা হতে পারে। অ্যান্ড ফরফিটস, এবং তাকে ভুলের মাসুল দিতে হয়। ফরফিট মানে হচ্ছে ভুলের খেসারত দিতে হয়, ভুলের মাসুল দিতে হয়, তার ফল গুনতে হয়। ফরফিটস 10 টাইমস অ্যাজ মাচ ইন দ্য ফিউচার, তাহলে বর্তমানে যে লাভ হচ্ছে, যেটুকুনি লাভ পাচ্ছি, ভবিষ্যতে হয়তো তার 10 গুণ তাকে ভুলের মাসুল দিতে হয়। তাহলে সে যদি সাময়িকভাবে একটা লাভের আশায় কোনো কাজ করে থাকে, সে যদি ভবিষ্যতের কথা না চিন্তাভাবনা করে যদি কোনো কাজ করে থাকে, তাহলে তার সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হবে। তাহলে সেক্ষেত্রে তাকে বলা যাবে যে তার মধ্যেও দূরদর্শিতার অভাব ছিল, সে দূরদর্শী মানুষ নয়, সে অদূরদর্শী মানুষ। তাহলে তাকেও 10 গুণ কোনো কিছু হারাতে হবে ভবিষ্যতে। দ্য ইউথ মেক্স সাচ এ মিস্টেক, এখানে আরও একটি এক্সাম্পল। একজন যুবক মেক্স সাচ এ মিস্টেক, সেও এই ধরনের ভুল করে থাকে। কখন? হোয়েন হি ম্যারিজ গুড লুকস অ্যান্ড ফরগেটস দ্য ক্যারেক্টার। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এখানে। যদি শুধুমাত্র আমরা রূপের প্রশংসা করি, রূপকে ভালোবেসে কেউ যদি কাউকে বিয়ে করে এবং তার যদি ক্যারেক্টারকে না দেখে, অর্থাৎ যে ক্যারেক্টারটা এখানে আরেকটু বর্ণনা দেওয়া রয়েছে, হুইচ উইল বি নেসেসারি টু কমান্ড হিজ রেসপেক্ট ফর 40 ইয়ার্স টু কাম, পরবর্তী 40 বছরে যে সম্মান আসার কথা রয়েছে, যে সম্মানটা পাওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই সম্মান থেকে সে বঞ্চিত হবে। আমরা কাকে সম্মান দিই? একজন মানুষের শুধুমাত্র বাইরের দর্শন, বাইরের দেখাটাই কি শেষ কথা? হয়তো সেটা একটা পার্ট হতে পারে, সাময়িক হতে পারে, কিন্তু সেই মানুষটির যদি চারিত্রিক অ্যাক্টিভিটি, চারিত্রিক কার্যকলাপ যদি ভালো না হয়, তাকে কিন্তু আমরা কেউ সম্মান করি না। তো সুতরাং শুধুমাত্র আমরা কাউকে দেখার কারণে, শুধুমাত্র ভালোবেসে দেখাকেই যদি বিয়ে করে, এখানে বলেছে ম্যারেজ গুড লুকস, মানে সুন্দর দেখতে, যে তাকে সেই সুন্দর দেখাটাকে যদি আমরা পূজারী হিসেবে গ্রহণ করি, তাকে ভালো লাগাটা শুধুমাত্র দেখাকেই গুরুত্ব দিয়ে করি, আর যদি চরিত্রটাকে ভুলে যাই, তাহলে পরবর্তী 40 বছর যতটা সময় সে বাঁচবে, একজন, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে দেখতে খুবই সুন্দরী কিন্তু তার চরিত্র খারাপ, তাহলে পরবর্তী 40 বছরের সম্মান কি আদৌ পাওয়া যায়? কখনোই হয় না, কখনোই পাওয়া যাবে না। আমার ক্লাসের রুটিন সোমবার থাকে, মানডে 10:30 AM থেকে ক্লাস শুরু হয় আবার, বা 11টা থেকে। হ্যাঁ, ঠিক আছে অনুপম। তাহলে শুধুমাত্র সুন্দরের পূজারী হলে হবে না, সুন্দরের পূজারী হতে হবে শুধু বাইরের সুন্দরটা নয়, তার ভেতরটাও যাতে সুন্দর হয় সেটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে, সেটাকেও খেয়াল করতে হবে। অর্থাৎ শুধুমাত্র সাময়িক যে চিন্তাভাবনা, সাময়িক দর্শন, যেটা সাময়িকভাবে যে ডিসিশন নিচ্ছি, সেইগুলোকেই যদি আমরা খুব বেশি গুরুত্ব দিই, ভবিষ্যতে কিন্তু আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারি, সমস্যার সম্মুখীন হতে পারি। Man was made to think, and unless he uses his brain, he will stumble into no end of unseen morasses. এটা একটা আমরা আইডিয়া পেলাম এখানে। কি বলা হয়েছে? Man was made to think, and unless he uses his brain, he will stumble into no end of unseen morasses. এটা একটা সুন্দর পয়েন্ট রয়েছে এখানে, যে মানুষ চিন্তাভাবনা করেই তৈরি করা হয়েছে, মানুষ চিন্তাভাবনা করতে সক্ষম, একমাত্র মানুষই চিন্তাভাবনা করতে পারে, পশু পাখি করতে পারে না, মানে সেই ধরনের চিন্তাভাবনা করতে পারে না। ম্যান ওয়াজ মেড টু থিঙ্ক, তাকে চিন্তাভাবনা করার জন্যই তৈরি করা হয়েছে। অ্যান্ড আনলেস হি ইউজেস হিজ ব্রেন, সে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি তার মস্তিষ্ককে ব্যবহার না করে, হি উইল স্টাম্বল ইনটু নো এন্ড অফ আনসিন মোরাসেস। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়া। আমরা চলতে চলতে যখন কোনো কিছু পায়ে আটকে যায়, তখন কিন্তু অনেক সময় আমরা হোঁচট খেয়ে পড়ি। তাই হি উইল স্টাম্বল ইনটু নো এন্ড অফ আনসিন মোরাসেস। আনসিন মানে হচ্ছে অদেখা, যেটা আমরা দেখতে পাই না। মোরাসেস মানে হচ্ছে ওয়েট প্লেসেস, মানে ভেজা জায়গা, ওয়েট প্লেস। কিন্তু এখানে বলা হচ্ছে মোরাসেস মানে কি বোঝাচ্ছে? সমস্যাকে বলা হচ্ছে, প্রবলেমকে বলা হচ্ছে, ডেঞ্জার্সকে বলা হচ্ছে, তাই তো? বেশ, দেখো তাহলে মানুষকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে তার চিন্তাভাবনার দিয়েই, চিন্তাভাবনার সে করার সক্ষমতা রেখেই।
অ্যান্ড আনলেস হি ইউজেস হিজ ব্রেন, যদি তার মস্তিষ্ককে ব্যবহার না করে, হি উইল স্টাম্বল, সে হোঁচট খেয়ে পড়বে, ইন্টু নো এন্ড অফ আনসিন মোরাশেস, অসীম অদেখা বিপদের মধ্যে সে পড়তে পারে, সমস্যার মধ্যে সে পড়তে পারে। আনসিন মানে অদেখা, নো এন্ড মানে অসীম, মানে প্রচুর, অনেক সমস্যার মধ্যে পড়তে পারে, একটা নয়। তাই যদি ভবিষ্যৎ সম্পর্কে কারোর দৃষ্টিভঙ্গি সঠিক না হয়, ভবিষ্যৎ সম্পর্কে যদি কেউ সঠিকভাবে চিন্তাভাবনা না করে, তাহলে কিন্তু সে বড় বিপদের সম্মুখীন হতে পারবে, এবং সেটা একবার নয়, বহুবার সেই সম্মুখীন হতে হবে তাকে, অনেক সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। দেয়ার ইজ এ ফিউচার, প্রত্যেকের একটা ভবিষ্যৎ রয়েছে, অ্যান্ড ইট ক্যানট বি এভয়েডেড, এটাকে কখনোই আমরা অ্যাভয়েড করতে পারি না। এভয়েডেড হচ্ছে দ্যাট হুইচ ক্যানট বি অ্যাভয়েডেড এনি হাউ, যাকে আমরা কখনোই কোনোভাবে এড়িয়ে যেতে পারি না। তাই ওটাকে প্রত্যেকেই মেনে নিতে হবে, প্রত্যেকের একটি ভবিষ্যৎ রয়েছে, এবং এটাকে কখনোই আমরা অবহেলা করতে পারি না। এটাকে অ্যাভয়েড করা মানে হচ্ছে তাকে সেটা নিয়ে বাদ দিতে পারি না, তাই তো, এভারেড। অ্যান্ড হোয়েন ইট ইজ রিচড, যখন এটা এসে হাজির হয়, কোনটা, ফিউচার, ভবিষ্যৎ যখন আমাদের কাছে, আজকে দেখছি আমি আজকে সোমবার, আমি যদি রবিবারের কথা এখন থেকে না ভেবে রাখি, তাহলে রবিবারটা যখন চলে আসবে তখন কিন্তু ওই সময়টাকে আমরা পরিবর্তন করতে পারবো না, এবং আমরা ওই মুহূর্তে যা ভেবেছি সেই কাজটা সেই কাজের সঙ্গেই সম্মুখীন হতে হবে। যদি না ভবিষ্যৎ সম্পর্কে আমরা আগে চিন্তাভাবনা করে না রাখি, তাহলে সেটা যা আসছে, যেভাবে আসছে, সেটাকেই গ্রহণ করতে হবে, এটা খুবই স্বাভাবিক। আমরা দেখো অনেকেই প্ল্যান করে রাখি, 30 তারিখে ওখানে যাব, বেড়াতে যাব, এখানে যাব, বন্ধুদের সঙ্গে মিট রয়েছে, ওইখানে একটা প্রোগ্রাম রয়েছে, সেগুলো সবই কিন্তু আগে প্রি প্ল্যান করে রাখি, এবং সেই কাজগুলো করার জন্য আমরা বেশ কিছু চিন্তাভাবনাও আগে থেকে করে রাখি, যে এই কাজটাকে এবার কীভাবে করব, কীভাবে এগোবো। তাহলে আমাকে ওখানে যেতে হলে আমাকে অফিস থেকে একটু আগে ছুটি নিতে হবে, আমাকে 2 দিন আগে থেকে ছুটি নিতে হবে, এই করতে হবে, মানে এইগুলো হচ্ছে প্ল্যান। অর্থাৎ এটাই হচ্ছে ফিউচার নিয়ে একটা চিন্তাভাবনা করা, নিজের একটা রুটিন তৈরি করে রাখা ভবিষ্যতের জন্য। আর যদি না ভেবে থাকি, তাহলে রবিবার চলে আসলে এই রে আমার ছুটিটাই তো নেওয়া হলো না, আমি তাহলে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কী করে, তার মানে আর কিচ্ছু করার থাকবে না। সুতরাং সেটা যা আসবে সেটাকে মেনে নিতে হবে, এই হচ্ছে বিষয়টা। দেয়ার ইজ এ ফিউচার অ্যান্ড ক্যানট বি এভয়েডেড, একটি ভবিষ্যৎ রয়েছে, সেটাকে কখনোই আমরা অবহেলা করতে পারি না। অ্যান্ড হোয়েন ইট ইজ রিচড, মানে এভারেট হচ্ছে এড়িয়ে যাও, এড়িয়ে যেতে পারি না। অ্যান্ড হোয়েন ইট ইজ রিচড, যখন এটা এসে হাজির হয়, ইট ক্যানট বি চেঞ্জড, তখন আর পরিবর্তন করতে পারবো না। ফর, তার কারণ, উই আর জাস্ট ডিসাইডিং হোয়াট শ্যাল বি, আমরা ঠিক করে ফেলেছি যে কি হতে যাবে, কি হতে যাচ্ছে। সুতরাং আগে থেকে যদি আমাদের চিন্তাভাবনা না থাকে, সামনে যা আসছে সেটাকে আমাদের মেনে নিতে হবে। উই আর আওয়ার ওন ডেস্টিনি মেকার্স, আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নির্মাতা, অর্থাৎ আমরাই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, তৈরি করতে পারি, আমাদের ভবিষ্যৎ অন্য কেউ তৈরি করে দিতে পারে না। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়টা। সত্যি সত্যি আমাদের ভবিষ্যৎ কি কেউ বানিয়ে দিতে পারে? আমি পড়াশুনো করব না, আমি যদি ঠিকমতো আমার কাজগুলোকে প্র্যাকটিস না করি, তাহলে আমি পরীক্ষায় কি আদৌ সফল হব? কখনো কি সম্ভব? কখনোই হয় না। তাহলে আমাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য অন্য কারোর প্রতি নির্ভরশীল না থেকে থাকা উচিতই নয়। কি করে করবে? আমি আমার ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করতে পারি। আমি যদি ইলেকট্রিকের সুইচটা দিই তবে লাইটটা জ্বলবে, তা না হলে কিন্তু জ্বলবে না। তাহলে আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে, সেটাই বলা হয়েছে উই আর আওয়ার ডেস্টিনি মেকার্স, আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ স্রষ্টা, ভবিষ্যৎ নির্মাতা, স্রষ্টা না নির্মাতা, আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি। ইট ইজ ওয়েল টু ফেস দ্য ফিউচার উইথ কেয়ার অ্যান্ড কশন, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইন, মেন আইডিয়া এখানে শেষে বলে দেওয়া আছে। কি বলা হলো না, ইট ইজ ওয়েল টু ফেস দ্য ফিউচার উইথ কেয়ার অ্যান্ড কশন, তাই এই ভবিষ্যৎকে মুখোমুখি করার জন্য আমাদের যত্নবান হতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। অর্থাৎ সেই বিষয়টা সম্বন্ধে যদি আমরা আগে থেকে কেয়ারফুল না হই, যত্নবান না হই, তাহলে আমাদের এই ফিউচারটা কখনোই আমরা সঠিকভাবে সম্মুখীন হতে পারবো না। আমরা যেভাবে ডিসিশানটা নিয়েছি সেই ডিসিশানটাকে সঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, যদি ফিউচার সম্বন্ধে যদি সঠিকভাবে না চিন্তাভাবনা করে রাখি। তাহলে পুরো বিষয়টা একটা আইডিয়া পাওয়া গেল। আমি পুরোটা আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, প্রথমে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে যে কাজ করা সত্ত্বেও, এখানে প্রথম থেকে যে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। কতগুলো এক্সাম্পল দেখো, এবার একটু নোট করে দিচ্ছি কোনগুলো এক্সাম্পল
এক্সাম্পল বাদ দেবো ঠিকই, কিন্তু এক্সাম্পলের যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো বাদ দিলে হবে না। অনেকগুলো এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলের মধ্যে কিন্তু আইডিয়া লুকিয়ে রয়েছে, সেখান থেকে আইডিয়া এবার এক্সট্রাক্ট করবো। কীভাবে দেখো, ইট ইজ পসিবল টু স্কোর গোলস অ্যান্ড লুজ দ্য গেম। খেলা গোল করা সত্ত্বেও খেলায় হারতে পারি। ইট ইজ পসিবল টু উইন ব্যাটেলস অ্যান্ড লুজ দ্য ক্যাম্পেন। আমরা যুদ্ধ জয় করেও প্রচারের আলো থেকে দূরে থাকতে পারি, মানে প্রচার করতে পারি না। ইট ইজ পসিবল টু মেক মানি অ্যান্ড মিস ফিউচার। টাকা উপার্জন করেও ভাগ্যকে উপার্জন করা যায় না, ভাগ্যকে পাওয়া যায় না। এটা হচ্ছে এক্সাম্পল। তার মানে এখান থেকে একটা পয়েন্ট আমরা পাচ্ছি যে কিন্তু কাজ করেনি সে ফেল হয়েছে এরকমটা কোথাও বলা নেই, এখানে প্রত্যেকেই বলা হচ্ছে যে কাজ করছে, তাই তো? তাহলে ফার্স্ট আমরা একটা পয়েন্ট পেতে পারি, সবাই কাজ করে কেন, কিসের জন্য কাজ করে না, সফল হওয়ার জন্য, নিজেদের জীবন লক্ষ্যে পৌঁছানোর জন্য। সো ওয়ার্ক ইজ রিলেটেড টু অ্যাচিভ গোল। অ্যাচিভ গোল পুরো প্যাসেজটাতে এরকম কোথাও বলা নেই যে কাজ না করে ফেল হয়েছে, কাজ না করে অসফল হয়েছে, এরকমটা বলা হয়নি। কাজ করছে, তা সত্ত্বেও অসফল হচ্ছে, এইটা হচ্ছে এখানকার মূল বিষয়, ভালো করে বুঝতে হবে। এখানে প্রত্যেকের যতগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, এত এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছে, এবং কাজ করে কেন, অ্যাচিভ করার জন্য, গোল অ্যাচিভ করার জন্য, জীবন আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু অনেক সময় কাজ করেও অসফল হচ্ছে, এটাই হচ্ছে তার এক্সাম্পল। বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে তাই। তাহলে ওয়ার্ক ইজ রিলেটেড টু অ্যাচিভ গোল, এটা তো ফার্স্ট পয়েন্ট আমরা পেলাম। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট আরেকটা কী পাচ্ছি, সব ক্ষেত্রেই বলা আছে, কোথায় এখানে দেওয়া আছে, দ্য শর্ট সাইটেড ম্যান সাফার্স নো ম্যাটার ওয়ার হি ইজ ফাউন্ড। অদূরদর্শী মানুষ সে প্রত্যেক মুহূর্তেই ভুগতে পারে, সে যেখানেই থাকুক না কেন সমস্যায় পড়তে পারে, সেটাই এক্সাম্পল দেওয়া রয়েছে। অর্থাৎ শুধুমাত্র এই কাজ নয়, অনেক সময় হার্ড ওয়ার্ক ফেল হতে পারে, আমাদের কাছে ফেলিওর আসতে পারে। কঠিন পরিশ্রম করেও কিন্তু অসফল হতে পারে। কখন হয়, যদি না তার সঠিক দৃষ্টিভঙ্গি থাকে, যদি তার মধ্যে সিদ্ধান্তের মধ্যে যদি দূরদৃষ্টিতা না থাকে, তাহলেই সে ভুগবে। তাই খেলায় শুধু জয়লাভ করলে তো হবে না, তোমাকে এই খেলায় শুধু গোল করলেই হবে না, গোল করতে হবে এতটা সংখ্যক যে বিরোধী পক্ষ যত দিচ্ছে তার থেকে বেশি হতে হবে, তবেই সেটা আমরা জয়লাভ করব, তাই তো? তাই অনেক সময় কঠিন পরিশ্রমও ফেলিওর হতে পারে, ব্যর্থ হতে পারে। তার কারণ কি এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে শর্ট সাইটেড। তাহলে নাম্বার 3, এই ফেল হওয়ার কারণটা হচ্ছে শর্ট সাইটেডনেস। ফেল হওয়ার কারণটা হচ্ছে এইটা, শর্ট সাইটেডনেস। ফেল হওয়ার কারণ হচ্ছে এইটা, অদূরদর্শিতা, দূরদৃষ্টির অভাব। বেশ, আচ্ছা, এরপরে একই জিনিসই দেওয়া রয়েছে, সে সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। আর এটাও বলা আছে দিস ইজ এ ভেরি কমন এরার, তার মানে এটা আমাদের সবার মধ্যেই ঘটনা ঘটতে পারে। যদি না আমাদের মধ্যে দূরদৃষ্টিতা থাকে তাহলে সবাই আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারি। দ্য স্টুডেন্টস মেক ইট ফরগেট, স্টুডেন্টের ক্ষেত্রে এখানে আরও একটা এক্সাম্পল বলা আছে, একই জিনিস বলা হয়েছে। তার মধ্যেও যদি সঠিক তার জীবন লক্ষ্যে পৌঁছানোর যদি কোনো প্ল্যান না থাকে, ফিউচার প্ল্যান না থাকে, তাহলেও সে কিন্তু সমস্যার সম্মুখীন হবে। অর্থাৎ সেও একই ভুলটা সেও করতে পারে যদি তার দূরদৃষ্টিতা না থাকে। একজন সেন্ট ইন্টেলেকচুয়াল পার্সনস যারা, তাদেরও ভুল হতে পারে। বিজনেসম্যান, সেও যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, সে যদি ফিউচার সম্বন্ধে আগে থেকে চিন্তাভাবনা না করে, তাহলে তারও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ সে যদি সাময়িক লাভের আশায় কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে সে 10 গুণ তাকে এই ভুলের মাসুল দিতে হতে পারে। অর্থাৎ বিজনেসম্যান, সেও যদি তার দূরদৃষ্টি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে তাকেও কিন্তু ওই সমস্যার সম্মুখীন হতে হবে, সেও পুরোপুরিভাবে সফল হবে না। আর কি দেওয়া রয়েছে, দ্য ইয়ুথ, আবার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, একজন যুবক, সে শুধুমাত্র যদি বাহ্যিক আবরণের প্রতি শুধুমাত্র সাময়িক সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি তাকে ভালোবেসেই সে যদি তার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করে, তার চরিত্রকে যদি না দেখে, তাহলে কিন্তু তার পরবর্তী জীবনটা খুব একটা ভালো হবে না, সেও কিন্তু পরবর্তী 40 বছরের সম্মান পাবে না। ম্যান ওয়াজ মেড টু থিঙ্ক, তো এখানে একটা আমরা পয়েন্ট পাচ্ছি যে প্রত্যেক মানুষই কিন্তু
চিন্তাভাবনা করার ক্ষমতা রাখে। একমাত্র মানুষই গভীর চিন্তাভাবনা করার জন্য বা কোনো বিষয় সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার চিন্তাভাবনার প্রকাশ সে করতে পারে বা চিন্তাভাবনা সে গ্রহণ করতে পারে। তাই মানুষই একমাত্র, মানে অন্যান্য প্রাণীরা নেই। ম্যান ওয়াজ মেড টু থিঙ্ক অ্যান্ড আনলেস হি ইউজেস হিজ ব্রেন। তাই সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সে যদি মস্তিষ্ক ব্যবহার না করে, মানে যদি চিন্তাভাবনা না করে থাকে, তাহলে কি হবে, সে ভবিষ্যতে সেও ভুগবে। এবং প্রত্যেকের জীবনেই একটা ভবিষ্যৎ আসবেই, ভবিষ্যতে সবার সবার কাছেই আসবে। আজকে যেটা আমরা সামনে রয়েছে, সামনে যেটা আসছে সেটাই তার কাছে ভবিষ্যৎ। সুতরাং সেই ভবিষ্যৎ সম্পর্কে সে যদি চিন্তাভাবনা না করে থাকে, তাহলে তার সামনে যা আসবে সেটাকেই গ্রহণ করতে হবে, তাকে আর পরিবর্তন করা যাবে না। তাহলে পরিবর্তন করতে হলে আগে থেকে ভেবে নিতে হবে, কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার আগে আগে থেকে চিন্তাভাবনা করতে হবে তার ভালো মন্দ দিকগুলি কী রয়েছে। এইটা যদি কেউ না ভেবে থাকে, তাহলে সে প্রত্যেক মুহূর্তে সমস্যায় পড়তে পারে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভুল হবে। মানে সাময়িক সিদ্ধান্ত যদি নিয়ে থাকে তাহলে সেটা ভুল হবে। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট পেতে পারি যে, আমরা আগের পয়েন্ট পেলাম কটা, তিনটে না দুটো, তিনটে। আরেকটা পয়েন্ট আমরা এখান থেকে পেতে পারি নাম্বার 4, কি পেলাম না, যদি কেউ আমরা হঠাৎ কোনো ডিসিশান নিই, প্রম্পট ডিসিশান, প্রম্পট অথবা প্রিলিমিনারি বলতে পারি, প্রম্পট বা প্রিলিমিনারি ডিসিশান। প্রিলিমিনারি ডিসিশান যদি আমরা নিই, সেক্ষেত্রে অনেক সময় এটা ইউজফুল হবে না। অনেক সময়ই প্রম্পট ডিসিশান বা প্রিলিমিনারি ডিসিশানটাই হচ্ছে এরানিয়াস ফ্যাক্টর। তাহলে অদূরদর্শিতা, শর্ট সাইটেডনেস, এটা একটা প্রবলেম, ওইটা একটা ফ্যাক্ট। অর্থাৎ এই যে সফল না হওয়ার পেছনে মূল যে কারণটা হচ্ছে অদূরদর্শিতা, দূরদর্শিতার অভাব। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি কেউ হঠাৎ করে কোনো ডিসিশান নিই, সাময়িকভাবে দেখলাম সেখানেই ডিসিশান গ্রহণ করলাম, যদি সেরকমটা হয়ে থাকে তাহলে সেটাই হবে ভুলের কারণ। অর্থাৎ এই ভুলগুলো হওয়ার দুটো কারণ এখানে প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে ল্যাক অফ ফোরসাইটেডনেস, মানে হচ্ছে শর্ট সাইটেডনেস যদি কারোর মধ্যে থাকে, দূরদর্শিতার অভাব। আর একটা হচ্ছে হঠাৎ কোনো ডিসিশান নেওয়া। এই যে বিজনেসম্যান ভাবছে না, সেন্ট ভাবছে না, ফিউচার সম্বন্ধে যদি না ভাবে, ভবিষ্যৎ সম্পর্কে যদি সে চিন্তাভাবনা না করে, তাহলে সে অবশ্যই পরবর্তী সময়ে অসফল হবে অথবা বিপদের সম্মুখীন হবে। বেশ, আর কি রয়েছে এখানে, যে ক্যানট বি চেঞ্জ ফর উই আর জাস্ট ডিসাইডিং হোয়াট ইট শ্যাল বি, উই আর আওয়ার ডেস্টিনি মেকার্স, সো ইট ইজ ওয়েল টু ফেস দ্য ফিউচার উইথ কেয়ার অ্যান্ড কশাস। তার মানে এখানে আরেকটা নাম্বার 5 পয়েন্ট আমরা পেলাম। ডিসিশান নেওয়ার ক্ষেত্রে, ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের চিন্তাভাবনা করার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা বলা হচ্ছে খুব কেয়ারফুলি নিতে হবে, মানে যত্ন সহকারে ভাবতে হবে এবং সাবধানে। অর্থাৎ আমাদের যেটা দরকার, প্রয়োজনীয়তাটা কি, উই নিড, কিসের প্রয়োজন, এখানে কিসের কথা বলা হয়েছে আগেই বলে দেওয়া আছে। যদি শর্ট সাইটেড ম্যান হয়, অদূরদর্শিতা হলে, তাহলে আমরা বিপদের সম্মুখীন পড়ব বা হচ্ছি। আমাদের প্রয়োজন তাহলে দূরদর্শিতা, অর্থাৎ ফোর সাইটেডনেস, উই রিকোয়ার ফোর সাইটেডনেস, অর্থাৎ আমাদের দূরদৃষ্টিতার প্রয়োজন। এই বিষয়টা হচ্ছে পুরোটা, এটাকে কেন্দ্র করে এই প্যাসেজটা রয়েছে। দেখো বুঝতে পারছো কিনা। আমাদের মধ্যে যদি দূরদৃষ্টিতা না থাকে, আমরা যদি ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা না করি, তাহলে আমরা ভবিষ্যৎ যখন আসবে সেই সময়টাকে তখন যেভাবেই আসবে সেভাবেই আমাদের গ্রহণ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের অসফল হওয়ার কারণটা এই কারণেই সবথেকে বেশি। তাই কাজ শুধু করলে হবে না, কাজ করার আগে বা কাজ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের বিষয়টাকে তোমাকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে, ভেবে নিতে হবে যে পরবর্তী সময় আমাদের কি হওয়া উচিত, এটার কতটার উপযোগিতা রয়েছে, তার কতটা প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমি যে প্ল্যান করছি, দেখো তোমরা অনেকেই, একটা সহজ এক্সাম্পল আমি তোমাদের এর মধ্যে ইনক্লুড করি, যে তোমরা অনেকেই হয়তো প্রিলিমিনারি প্রথমে ভাবছো যে ক্লার্কশিপ হোক বা যে কোনো যে এক্সামটা রয়েছে, যেখানে প্রিলিমিনারি রয়েছে, মেন রয়েছে, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও দেখা যায়, মিসলেনিয়াসে রয়েছে, ক্লার্কশিপে রয়েছে। আগে তো প্রিলিমসটা পাশ করি, তারপরে পরেরটা ভাববো। খুব একটা ভালো এক্সাম্পল, দেখো আগে তো প্রিলিমসটা পাশ করি, তারপরে পরেরটা ভাববো। প্রিলিমস পাস হয়ে গেল,
তুমি হয়তো ভাবোইনি যে প্রিলিমস পাস করবে কি না, সে মেন্স নিয়ে আর ভাবেনি, চিন্তাভাবনাই করেনি। আগে প্রিলিমস পাস করি তারপরে পরেরটা ভাববো। দেখা গেলো প্রিলিমস পাস করে গেছে, তারপরে এক্সাম আর 1 মাসের মধ্যে এতগুলো রাইটিং রয়েছে। এইবারে তুমি ভাবছো এবার কি করি, এতগুলো রাইটিং আমাকে একসঙ্গে সবটা শিখতে হবে, প্রেসি শিখতে হবে, লেটার শিখতে হবে, বা যা যা রয়েছে যার সিলেবাসে, ট্রান্সলেশন রাইটিং শিখতে হবে, অথবা রিপোর্ট রাইটিং শিখতে হবে। এখানে লিখতে গিয়ে দেখা যাচ্ছে তার আমি তো সেন্টেন্সই তৈরি করতে পারছি না। তাহলে যখন আমি এক্সামটা দিচ্ছি, ফর্ম ফিল আপ করছি, অ্যাডমিট কার্ড পাচ্ছি, এক্সাম দিচ্ছি ফার্স্টটা, আমাকে যেমন প্রিলিমটাও ভাবতে হবে, সঙ্গে সঙ্গে মেন্সটার নিয়েও কেউ যদি ভেবে রাখে, অথবা কিছুটা পার্টে যদি সে যদি এগিয়ে থাকতো, তাহলে কিন্তু তার এই বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতো না, তাই না? বেশ, তো যাই হোক, এটা অনেকের ক্ষেত্রে এরকমটা হয়, অনেকেই যে আগে প্রিলিমসটা পাস করি তো তারপরে দেখা যাবে মেন্সটা কী হবে। ওটা কিন্তু প্রথম থেকেই ভাবতে হবে পুরো সিলেবাসটা নিয়ে, যে আজকে আমি যে কাজটা করছি, যতটা পড়াশোনা করছি, তার পরবর্তী পর্যায়ে যখন আমি আসবো সেটা কি ওই কম সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে পারবো? যদি না হয় তাহলে প্রথম থেকেই সেটা ভাবা দরকার। আর না হলে ওই যে ফিউচার যখন যার কাছে যেমনিভাবে আসবে তখন তাকে সেইভাবেই গ্রহণ করতে হবে, তখন আর পরিবর্তন করা যাবে না। কখনো কি যায়? যাবে না কখনোই। সুতরাং আমরাও কিন্তু এই ধরনের ভুলগুলো করে থাকি, সেটা স্টুডেন্টের এক্সাম্পলও দেওয়া রয়েছে, ওটাও দেওয়া আছে, যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা একটা বুদ্ধিদীপ্ত যখন আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করা দরকার। তাই পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম। বেশ, দেখো এবারে যে পয়েন্টগুলো আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম সেগুলোকে আমরা একটা নোট ডাউন করে নিচ্ছি। কী কী দেখো, নাম্বার 1 ফার্স্টেই দেওয়া আছে ওয়ার্ক ইজ রিলেটেড টু অ্যাচিভ গোল। আমরা প্রত্যেকেই কাজ করি সফল হওয়ার জন্য। অনেক সময় হার্ডওয়ার্ক কখনো কখনো ফেলিওর হতে পারে, ফেল হতে পারে। আমাদের অসফলতার মূল কারণ হার্ডওয়ার্ক হলেও কিন্তু হবে না যদি না সঠিক প্ল্যান থাকে, এবং এই কারণেই হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে আমাদের দূরদর্শিতার প্রয়োজন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভবিষ্যৎটাকে আমাদের দেখা দরকার। কারা ভুল করে, কি কি প্রবলেমস রয়েছে? শর্ট সাইটেড যারা রয়েছে তারা তো অবশ্যই সমস্যার সম্মুখীন হয়। আর কি হতে পারে, আর কোন ক্ষেত্রে হতে পারে? আরও একটা পয়েন্ট আমরা পেয়েছি, প্রম্পট বা প্রিলিমিনারি ডিসিশন যদি কেউ নেয়, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নাও, ভবিষ্যতে কী হবে না চিন্তা ভাবনা করি, এখন যা হচ্ছে সেটা তো আগে করি, তারপরেরটা পরে দেখা যাবে, অনেকে আমরা বলি এটা। তো এই হঠাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও এটাও কিন্তু একটা বড় এরিনাস ফ্যাক্টর। কিসের জন্য? টু বিকাম আনসাকসেসফুল, অসফল হওয়ার পেছনে এটাও একটা কারণ। একটা হচ্ছে চিন্তাভাবনা না করে ডিসিশন নেওয়া, আর একটা হচ্ছে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া। তাহলে এই সবগুলোর সমাধান হতে পারে, একটিমাত্র তার উপায় রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ফোরসাইটেডনেস। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্রেনকে কাজে লাগাতে হবে। ব্রেনটা কখন কাজে লাগবে? যদি তুমি দূরদর্শী হও, অর্থাৎ সামনে কি হতে যাচ্ছে, কি সমস্যা আসতে যাচ্ছে, বা এটার পরবর্তী অ্যাপ্লিকেশনস কি হতে পারে, সেটা যদি কেউ চিন্তা ভাবনা করে থাকে, কোনো ডিসিশন নিয়ে থাকে, তাহলেই সে একমাত্র সফল হতে পারে, এবং তার সিদ্ধান্ত তখনই হবে সেটা সত্যিকারের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। তাহলে বোঝা গেল এই বিষয়গুলোকে ভিত্তি করে আমাদের রাইটিংটা লিখতে হবে। তাহলে তোমরা যখন কোনো প্রেসি পড়বে, ঠিক একই রকমভাবে প্রেসিটা ভালো করে আগে পড়ে বোঝার চেষ্টা করো, এবং পয়েন্টগুলোকে নোট করবে, মানে প্যাসেজ থেকে মেইন পয়েন্ট যেগুলো, লেআউটটাকে তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমার লেখার ক্ষেত্রে সুবিধা হবে। আর এটা করার জন্য প্রথম তোমরা ইটুবি করে নিতে পারো, অর্থাৎ ইংরেজিটা রয়েছে, এই ইংরেজি থেকে সরাসরি আগে বাংলায় লিখে নাও, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তারপরে সেখান থেকে এই বিষয়টা পড়ে সেখান থেকে মূল বিষয়টাকে বের করে কয়েকটা পয়েন্ট এই হিসেবে দেখো, এগুলো কিন্তু আমি সেন্টেন্স তৈরি করিনি, এগুলো জাস্ট ওখান থেকে পয়েন্ট এক্সট্র্যাক্ট করেছি। এটাকে লেআউট হিসেবে তোমরা আগে লিখে নাও, নোট করে নাও, 3টে 4টে 5টা যতগুলো পয়েন্ট পাবে, আইডিয়াগুলোকে আলাদা আলাদা করে 1 2 3 4 5 করে লিখে নাও। তারপরে ওই পয়েন্টগুলোকে এবারে নিজের ভাষায় কীভাবে লেখা যায় লিখতে হবে। দেখো তোমাদের যতগুলো রাইটিং রয়েছে, মানে ট্রান্সলেশন রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন বা রিপোর্টের থেকে প্রেসি একটুখানি কঠিন হবে। তার কারণ হচ্ছে প্রেসিটা চিন্তাভাবনা করে লিখতে হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, প্রেসি অ্যাকচুয়ালি লেখা দরকার, তার কারণ হচ্ছে অনেকেই আমরা কোনো কিছু বিষয় সম্বন্ধে চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্তে আসতে পারি না, একটা কনফিউশনের মধ্যে থাকি যে অপশান এটা নেব না অপশান বি নেব। যে কোনো একটা বিপদের সময় সমস্যার সম্মুখীন যখনই হচ্ছ, তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই সমস্যায় পড়ি, যে অপশান এটা নেব নাকি বি নেব না সি নেব না ডি নেব। তো এই সিদ্ধান্ত যারা নিতে পারে না, তারা কিন্তু প্রেশার রাইটিংয়ে একটু সমস্যা হতে পারে।
তার মানে হচ্ছে যারা ভালো প্রেসি লিখতে পারবে তারা কিন্তু খুব ভালো ডিসিশন মেকার হতে পারে, মানে খুব ভালো একটা আইডিয়া তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। তাই এটা শুধুমাত্র লেখা নয়, প্রেসি রাইটিংয়ের মাধ্যমে, প্রেসি রাইটিং তুমি যত বেশি করে করবে তোমার মেন্টাল স্ট্যাবিলিটি অথবা মানসিক বুদ্ধিদীপ্ততা, ইন্টেলেকচুয়ালিটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়, বাড়ে। অর্থাৎ তোমার মনটাকে তুমি অনেক বেশি ফোকাস করতে পারো। তার মানে বলা যেতে পারে যে মনের বিকাশ ঘটে প্রেসি রাইটিংয়ের মাধ্যমে। দেখো, এটা কিন্তু চোখ বন্ধ করে লেখা যায় না, আগে বিষয়টা পড়তে হবে, চিন্তাভাবনা করতে হবে, নিজের মধ্যে সেটা নিতে হবে, গ্রহণ করতে হবে, তারপরে তোমার একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে। অর্থাৎ প্রেসি রাইটিং এই জন্যেই ইম্পর্ট্যান্ট, বা যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের প্রেসি রাইটিংটা এই কারণেই ইম্পর্ট্যান্ট হয়, গুরুত্বপূর্ণ, কি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে সহযোগিতা করবে। তুমি যদি এখান থেকে আইডিয়া এক্সট্রাক্ট করতে পারো, তার মানে বিষয়বস্তুটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ। এই কারণেই প্রেসি রাইটিং প্রত্যেকেরই প্র্যাকটিস করা দরকার, অভ্যাস করা দরকার। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বেশ বড় একটা জায়গা কাজ করে, সেটা হচ্ছে প্রেসি রাইটিং। তোমাকে সুন্দর করে সেটা ভাবিয়ে তুলবে, তোমার সেখান থেকে একটা সুন্দর ডিসিশন তোমাকে দেবে, এবং এটার জন্যই চিন্তাভাবনা করা দরকার। মনের বিকাশের জন্য, নিজেদেরকে প্রস্ফুটিত করার জন্য, তুলে ধরার জন্য প্রেসি রাইটিং তোমাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে। তাই এটা একটা মেন্টাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে হয়ে থাকে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে প্রেসি কোনো কিছু দেখে নয়, নিজে চিন্তাভাবনা করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে ওটা অনেকটা তোমার কাজে লাগবে। বেশ, চলো এবারে যে পয়েন্টগুলো আমরা পেলাম সেখান থেকে একটা আনসারের স্যাম্পল তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে সেটাকে করা যেতে পারে। দেখো, টাইটেলটা আমরা উপরে লিখেছি, কিন্তু সেই টাইটেলটা আমরা পরে আসছে, আগে দেখি যে কিভাবে সেটাকে লেখা যায়। দেখো, রাইটিংটা আমরা এইভাবে লিখতে পারি, এভরি ম্যান অ্যাকমপ্লিসেস হিজ ডিউটি টু অ্যাচিভ সাকসেস। প্রথমে যেটা আমরা লিখেছিলাম পয়েন্টটা, টু অ্যাচিভ সাকসেস হতে পারে, টু অ্যাচিভ গোল হতে পারে, প্রত্যেকেই আমরা কাজ করি। অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সুষ্ঠুভাবে সম্পাদন করা, কোনো কাজকে সম্পূর্ণতা দেওয়া, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা, সেটা হচ্ছে অ্যাকমপ্লিশ। এভরি ম্যান ডাজও বলা যেতে পারে, কিন্তু অ্যাকমপ্লিশ শব্দটা এখানে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। অ্যাকমপ্লিসেস হিজ ডিউটি, তার কর্তব্যকে সুষ্ঠুভাবে সম্পাদন করে, টু অ্যাচিভ সাকসেস, সফল হওয়ার জন্যে। বাট সামটাইমস হি ফেসেস প্রবলেম, কখনো কখনো সে সমস্যার সম্মুখীন হতে পারে। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, অর্থাৎ কঠিন পরিশ্রম করেও কখনো কখনো সে ফেল হতে পারে, তো সে সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা সেকেন্ড পয়েন্টে তাই বলেছিলাম। এবারে দেখো, সাম প্রম্পট অর প্রিলিমিনারি ডিসিশনস, দেখো এই যে হঠাৎ কোনো সিদ্ধান্ত বা সাময়িকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ, মে বি হিন্ড্রেন্স টু অ্যাচিভ গোল লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা হিন্ড্রেন্স টু মানে হচ্ছে সমস্যা হতে পারে, অর্থাৎ বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনটা? প্রম্পট অথবা প্রিলিমিনারি ডিসিশন মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, হিন্ড্রেন্স টু। এটা প্রবলেমও হতে পারে, মেক্স প্রবলেম করতে পারো। তাই আমাদের কি প্রয়োজন? তাহলে শর্ট সাইটেডনেস ইজ অলসো অ্যান এরানিয়াস ফ্যাক্টর। দেখো, এখানে আরও একটা পয়েন্ট বলা হয়েছে, ওখানে যেটা দেওয়া ছিল যে অদূরদর্শিতা আর একটা বড় কারণ, যে ভবিষ্যৎ সম্পর্কে যারা চিন্তাভাবনা করেনি, সে যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে দুটো এখানে এরানিয়াস ফ্যাক্টর বলা হয়েছে, একটা হচ্ছে প্রম্পট ডিসিশন, প্রিলিমিনারি ডিসিশন, আর একটা হতে পারে কি শর্ট সাইটেডনেস, অর্থাৎ অদূরদর্শিতা সফল না হওয়ার পেছনের কারণ। এটা হচ্ছে এরানিয়াস ফ্যাক্টর। এরার থেকে এসে এরার মানে হচ্ছে ভুল, এরানিয়াস মানে হচ্ছে ভুলগত, এরানিয়াস ফ্যাক্টর অর্থাৎ ভুলের কারণ হতে পারে কি? শর্ট সাইটেডনেস, অদূরদর্শিতা, বিহাইন্ড ইট, এর পেছনের কারণ। সো উই রিকোয়ার ফোরসাইটেডনেস ইজ ভেরি ইনিশিয়েটিভ টু এম্বার্ক আপন বোল্ড নিউ ভেঞ্চার্স। আমাদের কি প্রয়োজন? দূরদর্শিতার প্রয়োজন, ইজ ভেরি ইনিশিয়েটিভ প্রথম থেকেই প্রয়োজন। কিসের জন্য? টু এম্বার্ক আপন, উঠতে গিয়ে, বোল্ড নিউ ভেঞ্চার্স, এম্বার্ক মানে হচ্ছে কোনো বাঁধ টপকে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোনো বাধা পেরিয়ে যাওয়ার জন্য আমাদের দূরদর্শিতার প্রয়োজন। আর কিসের জন্য? বোল্ড নিউ ভেঞ্চার, বোল্ড মানে হচ্ছে সাহসী, নিউ মানে নতুন, ভেঞ্চার মানে কোনো পদক্ষেপ। নতুন সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, ভালো করে দেখো, নতুন সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মানে তুমি সামনে যখন কোনো ডিসিশন নিতে যাচ্ছ, সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দূরদর্শিতা, ফোরসাইটেডনেস। পুরো বিষয়টি কিন্তু এটাকে কেন্দ্র করেই বলা হয়েছে। তাই এখানে টাইটেল করা হয়েছে যে ফোরসাইটেডনেস কোলন দিয়ে বলা হয়েছে কি টু সাকসেস। সফল হওয়ার মূল মন্ত্রই হচ্ছে
দূরদর্শিতা, ফোরসাইটেডনেস। বলো মেহেদি, ভোকাব কি করে কিভাবে পড়বো? ভোকাবস মানে রাইটিংয়ের ক্ষেত্রে ভোকাবসের কথা বলছো নাকি গ্রামারের অ্যাপ্লিকেশানের ভোকাবসের দুটো আলাদা? রাইটিংয়ের ভোকাবুলারি বাড়ানোর জন্য অবশ্যই সেটা প্র্যাকটিস করতে হবে এবং একটা শব্দ লেখার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে ওই ধরনের শব্দগুলো তোমার জানা রয়েছে কিনা। আর যদি পরীক্ষার যে ধরনের ওয়ান ওয়ার্ড ইডিয়াম সিনোনিম অ্যান্টোনিম আসে সেগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে। পড়ার প্রসিডিওর কিছু রয়েছে, সেগুলো আমরা ক্লাসে কিছু ডিসকাস করে দেবো। গ্রামারের ক্লাসে তোমরা এগুলো পেয়ে যাবে, কীভাবে ভোকাবুলারি মেমোরাইজ করা যায়, ইমপ্রুভ করা যায় এবং সেগুলো কী করে প্র্যাকটিস করানো যাবে। ঠিক আছে, রেগুলার ক্লাসে থাকো, ক্লাস করতে থাকো, এগুলো পাবে। তোমাদের গ্রামারের যে ক্লাসগুলো এরপরে আসবে, অনেকেই বলেছে যে গ্রামারের ক্লাস করানোর জন্য। হ্যাঁ, সেই গ্রামারের ক্লাসের মধ্যে গ্রামারের যেমনি করে অ্যাপ্লিকেশান থাকবে, সেই অ্যাপ্লিকেশানগুলো দিয়ে আমি একটু সেন্টেন্স ট্রান্সলেশন করাবো। সেগুলোকে কীভাবে ইউজ করা যেতে পারে, মানে প্র্যাকটিক্যালি সেগুলো যাতে ইউজ করা যায় সেটাও আমি দেখব। সেই ধরনের ট্রান্সলেশন তোমাদের করাবো। মানে গ্রামারের শুধু রুলস নয়, রুলস তো অবশ্যই থাকবে, সেই রুলগুলোকে কী করে সেন্টেন্সে ইউজ করা যায়, মানে ট্রান্সলেশনে ইউজ করা যেতে পারে, সেই ধরনের বেশ কিছু এক্সাম্পল নিয়ে আমি ক্লাস নিয়ে আসছি। অনেকেই আগের ক্লাসেও আমাকে বলেছে, কমেন্ট করে জানাচ্ছে যে সেন্টেন্সের গ্রামারের অ্যাপ্লিকেশানসগুলো কীভাবে ইউজ করবে, মানে গ্রামারগুলো কীভাবে ইউজ করা হবে। গ্রামারের ক্লাস আমি অবশ্যই দেবো। তার সঙ্গে সঙ্গে গ্রামারের যে অ্যাপ্লিকেশানসগুলো হবে, যে রুলগুলো করাবো, সেই রুলগুলোকে সেন্টেন্সে কীভাবে ইউজ করা যাবে সেটাও দেখাবো। আর ভোকাবুলারি বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ফরম্যাট আমরা ফলো করি, মানে স্টুডেন্টদের আমরা করাই, তো সেটাও তোমাদের আমি করাবো। সেই প্রসেসটাও তোমরা যদি কন্টিনিউ করো তাহলে দেখবে বেশ কিছু ভোকাবুলারি তোমরাও শিখবে। বলো, আর যদি কারো কিছু প্রবলেম থাকে বলো, সমস্যা থাকলে বলো, কী ধরনের ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে, বা যারা ক্লাস করছো কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটাও কমেন্ট করে বলতে পারো। রেগুলার তোমরা ক্লাস করবে। ইংরেজির ডেসক্রিপটিভের এখন এই ক্লাসটা থাকে সোমবার 10:30 11টা থেকে হয়, ঠিক আছে? সোমবারে হবে, হ্যাঁ, সকালে। আর লাইভ ক্লাসে একটু থাকার চেষ্টা করো, তাহলে তোমাদের সরাসরি কমেন্টগুলো আমি দেখতে পারবো বা তোমাদের সমস্যাগুলো আমি তৎক্ষণাৎ বলে দিতে পারি। এই ক্লাসগুলো যদিও ভিডিও ক্লাস থাকবে, মানে রেকর্ডেড ক্লাস থাকবে, যারা মিস করে যাচ্ছ তোমরা অবশ্যই রেকর্ডেড ক্লাসও দেখতে পারবে। লাইভে থাকার একটুখানি চেষ্টা করো, আর যখন ক্লাসটা হবে চেষ্টা করবে একটুখানি আনসার দেওয়ার, বুঝেছো? বলো, আর কারো কিছু সমস্যা থাকলে বলো, বলতে পারো। তাহলে দেখো, আজকে আমরা একটা প্রেসি রাইটিং, একটা বড় প্রেসি ছিল সেটা ডিসকাস করলাম, এবং কিভাবে সেখান থেকে প্রেসির আইডিয়াগুলোকে এক্সট্র্যাক্ট করব সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। কিভাবে পয়েন্টগুলোকে লিখব সেটার একটা স্যাম্পল আনসারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু এইভাবে লিখে দেখার অভ্যাস করবে, ঠিক আছে? বাড়িতে লেখার অভ্যাস করবে। আর যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে, তোমরা যারা রেকর্ডেড ক্লাস দেখছো, রেকর্ডেড ক্লাসগুলোর আনসার দেখার আগে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলোর আনসার তোমরা প্রথমে একটু নিজে আনসার করার চেষ্টা করে দেখো। তারপরে দেখো যে আনসারটা বলা হচ্ছে তার সঙ্গে সেটা মিলেছে কিনা, মানে তোমার আনসারটা সঠিক হয়েছে কিনা, তারপরে তুমি দেখতে পারবে, ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের জন্য এরপরে আরও অবজেক্টিভ ডেসক্রিপটিভের ক্লাস নিয়ে আমি আসবো। আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ এভরিবডি।